আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখি, ক নং প্রশ্নটা। ক নং প্রশ্নটা ছিল কি, মুখে বলি আমি। একটি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। গণকের কর্ণের দৈর্ঘ্যের জন্য কি প্রয়োজন হয় বলেন তো? গণকের কর্ণের দৈর্ঘ্যের জন্য এক বাহুর দৈর্ঘ্য দরকার। গণক বুঝেন? গণক মানে হচ্ছে এমন একটা ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছুই কি সমান, সেটা হচ্ছে কি গণক। এই গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, গণকের কটা পৃষ্ঠ থাকে? 6টা পৃষ্ঠ। প্রত্যেকটা পৃষ্ঠ কি কোন আকার বলেন তো? বর্গাকার। প্রত্যেকটা পৃষ্ঠ হচ্ছে বর্গাকার। তাহলে বর্গাকার এক পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি হবে? a স্কয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6a স্কয়ার। সহজ না বিষয়টা? তাহলে আমরা লিখি যে গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত আছে? 300 না কি বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটারই তো। জি। এরপরে আসেন আমরা সূত্রটা লিখবো এখন। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? 6a স্কয়ার। এই 6a স্কয়ার সমান কত? 300। এখন এই 6টা এখানে কি আছে? স্কয়ারের সাথে গুণ। এটাকে যদি আমরা পক্ষান্তর করি এটা কি হবে? ভাগ। 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 50টা। এবার দেখুন, আমার এর মান কি আমরা পাইছি এখনো? না, পাই নাই। তাহলে কি হবে এখানে? √50 কি লেখা যায় জানেন? এই যে আমরা 25কে যদি লিখি তাহলে কি লেখা যায়? 25 গুণ 2। 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 25কে রুট করলে কত হচ্ছে? 5। আর 2 কে রুট করলে হচ্ছে √2। তাহলে 5 রুট, মনে থাকবে এটা হচ্ছে কিসের মান? একটা গণকের এর মান। আমাদের এর মান মানে একটা এক দাঁড়ের দৈর্ঘ্য। এক দাঁড়ের দৈর্ঘ্য কেন বের করলাম? কারণ আমাকে বের করতে হবে কি কর্ণের দৈর্ঘ্য। এখন দেখুন গণকের কর্ণের দৈর্ঘ্য কি? √3a। এটা হচ্ছে সূত্র। কেমন? গণকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? আর বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র √2a। তাহলে এখানে আমরা কি করব? √3 ইন্টু 5 রুট, এর মান কত? 5√2 না? এখন দেখুন, যেহেতু সেন্টিমিটার আছে সেন্টিমিটার লিখি। এখানে সহগ সাথে সহগ গুণ হবে। এখানে আছে 1, 1 এর সাথে 5 গুণ করলে কত? 5। আর 3 দুগুণে 6, 5√6 সেন্টিমিটার। বুঝতে পারছেন সবাই? জি, লেখেন। সমবাহু ত্রিভুজের কাহিনী কি আছে কোন? জি, মানে এই প্রশ্নটা পরিমিতিতে বললাম না, বেশি প্রশ্ন নয়, 10 থেকে 15টা প্রশ্ন আছে। 4টে অনুশীলন মিলে এগুলাই ঘুরে ফিরে আসে। এর মধ্যে এখন 2টা করাবো, খুবই গুরুত্বপূর্ণ 2টা, বুঝিয়েন। প্রথমত হচ্ছে কি, এই যে একটা সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি যদি 4 মিটার করে যদি বাড়াই, তাহলে তার ক্ষেত্রফল বেড়ে যায় কত? 16√3। তো আমি এখন এখান থেকে বলছে যে কি বের করার জন্য জানেন? সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। এই ধরনের মানে এই উদ্দীপক দিয়ে কয় ধরনের প্রশ্ন আসতে পারে? ত্রিভুজের প্রত্যেক বাহু, সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, এটা বলতে পারে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এটাও বলতে পারে। সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো, এটাও বলতে পারে। তার মানে এই প্রশ্নটা কয়ভাবে আসতে পারে? 3 ভাবে। আমরা এখানে যে সমবাহু ত্রিভুজ, এটা সবগুলো বাহু কি হবে? সমান হবে। আমি বাহুগুলোকে কত ধরলাম? এ মিটার না সেন্টিমিটার লিখছে এখানে? বর্গ মিটার। তাহলে আমি কি ধরলাম? এ মিটার ধরলাম। আমি এই বাহুগুলোকে কি ধরলাম? এ মিটার ধরলাম। এখন প্রত্যেকটা বাহু 4 মিটার করে বেড়ে গেলে কি হবে? এটা a+4 মিটার। এখন আমি কি করব? বললো যে যখনই 4 মিটার করে বেড়ে যায় তখন 16√3 বর্গ মিটার টোটাল ক্ষেত্রফল বেড়ে যায়।
তাহলে আমি কি করব, প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। বের করার পরে এই যে বড় যে ত্রিভুজটা, এটা থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে এই দুটো ত্রিভুজের কি বের হবে, ক্ষেত্রফলের যে পার্থক্য, ক্ষেত্রফলের পার্থক্য। আর পার্থক্য কত দেওয়া আছে, 16√3, এটা উদ্দীপকে দেওয়া আছে। অর্থাৎ আপনার পার্থক্যটা কি, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা কতটুকু বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে তাদের পার্থক্য। আমরা এখানে কি লিখবো, মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, √3/4 a² বর্গমিটার। বুঝছেন? এবার দেখুন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে হবে কত, হবে a+4 মিটার। 4 মিটার বাড়ালে হবে a+4 মিটার। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আচ্ছা আমরা এখানে গিয়ে লিখি, তাহলে ক্ষেত্রফল হবে, এবার ত্রিভুজের ক্ষেত্রফল হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 বাহু স্কয়ার, এক বাহু দৈর্ঘ্য স্কয়ার, এক বাহু দৈর্ঘ্য কত এখানে a+4, তাহলে আমরা লিখবো a+4 বর্গমিটার। বুঝতে পারছেন? এখন আমরা যখন বিয়োগ করব পার্থক্যটা বের হবে, তাহলে পার্থক্যটা যেটা দেওয়া আছে 16√3, এটা ধনাত্মক সংখ্যা না, তাহলে বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ দিব। ঠিক আছে? অনেকে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করেন, এখানে কমন একটা ভুল করেন আপনারা। আপনাদের এই ভুলটা হচ্ছে কি, পুরো অঙ্কটা ঠিক মতো করেন কিন্তু এখানে আসি ভুল করেন। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা আপনারা বিয়োগ করেন, এটা কিন্তু ভুল। আপনারা কি করবেন, বড় যে ত্রিভুজটা ওটা থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। তো আমরা এখানে লিখবো কি, প্রশ্ন মতে হচ্ছে √3/4 a+4 হোল স্কয়ার মাইনাস √3/4 a² সমান কত, 16√3। এটা কোথায় পাইলাম, প্রশ্নে বলছে যে একটা ত্রিভুজ থেকে আরেকটা ত্রিভুজ যখন বাহু 4 মিটার বেড়ে যায় তাদের ক্ষেত্রফল এতটুকু বেড়ে যায়, তার মানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে এত। কথা কি বুঝছেন? এত হচ্ছে ক্ষেত্রফলের পার্থক্য। এখন বড় যে ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করলে তো তাদের পার্থক্য হবে, এটা উদ্দীপকে আছে। এখানে কি কমন যায়, √3/4 কমন যায়, কমন নিলে কি হয়, a+4 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে -a² সমান 16√3। এবার দেখুন এই √3/4টাকে আমরা পক্ষান্তর করে ফেলবো, তাহলে এটা লেখা দরকার আছে নেই। আমরা এখন এই রাশিটাকে ভেঙে লিখবো, a+4 হোল স্কয়ার মানে কি, a² + 4² না, a+4 হোল স্কয়ার মানে a² + 4² না, a+4 হোল স্কয়ার মানে হচ্ছে a+4 * a+4। তাহলে এটাকে কিসের সাহায্যে লিখতে হবে এখন, সূত্রের সাহায্যে। তাহলে এটাকে তো এ ধরবেন, এ আছে, বিটাকে 4টাকে কি ধরবেন, বি। a+b হোল স্কয়ার সূত্র কি, a² + 2ab + b²। বুঝতে পারছেন? এখানে কি আছে, -a²। এখানে কি করলাম, a+4 হোল স্কয়ার সূত্র অনুযায়ী লিখলাম, আর এখানে -a² সমান 16√3। এখানে এটা সেটা গুণ আসে, গুণ কি আছে, গুণ আছে, এটা এখানে আসলে কি হবে, ভাগ। ডান পাশে যখন পক্ষান্তর করবে এটা কি হবে, ভাগ। তো আমরা ভগ্নাংশ যেহেতু, তাহলে ভাগ আমরা কিভাবে করি, ভগ্নাংশ ভাগের জায়গায় গুণ লিখি, এটা বিপরীতটা লিখি না। বুঝতে পারছেন? এখন এই যে √3 যে কি যায়, আবার এখানে +a² - a² কি যায়, তাহলে 4 দুগুণে কত, 8, 8 + 16, আর এখানে কত, 4 ষোলো কত, 64 শেষ। এখন দেখেন +60 আমরা এদিকে নিলে কি হবে, -16, বিয়োগ বিয়োগ করেন কত হয়, কত হয় 48।
এই যে 8 এটা এর সাথে কি আছে গুণ, আরো ফাঁকাতে গেলে কি হবে ভাগ হবে, তাহলে এখানে আর কি থাকে এই থাকে, তাহলে ভাগ দিলে কত হয় 6 48 না 6 হয়। আমরা পেয়ে গেছি। এখন আমরা কি লিখবো, সুতরাং ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি a প্লাস a প্লাস a মানে 3a, তাহলে 3 ইন্টু 6 মিটার না, 3 কত 18 মিটার। বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে এখানে? জি, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখবেন, তো এর সাথে উৎপাদক হবে, তারপরে কি করবেন আপনি? আপনি যখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী এটাকে লিখবেন, কেমন লেখার পর যে কাটাকাটি করে করা যাবে সেটা করতে পারবেন। একটি লোয়ার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা দেওয়া আছে 4.5 মিটার, এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে। আমি আবার বলি, একটি লোয়ার পাইপ দেখছিলেন, এই যে প্লাস্টিকেরটার মতো লোয়ারও আছে, যেটা কলে আগে ব্যবহার করা হতো, টিউবওয়েল আছে না, টিউবওয়েলে এই পাইপগুলো আগে ব্যবহার করা হতো, এখন হচ্ছে পরে আসি প্লাস্টিক ব্যবহার করতেছে মানুষ। তো এই যে পাইপ, একটা পাইপের কি দেওয়া আছে বাইরের এবং ভিতরের ব্যাস, মনে রাখবেন অনেক সময় ব্যাসার্ধ উল্লেখ থাকতে পারে, যদি ব্যাসার্ধ উল্লেখ থাকে তাহলে তার বাড়তি কাজ করতে হবে না, যদি ব্যাস উল্লেখ থাকে সেক্ষেত্রে ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে হবে, সেটা বুঝে বলতেছি। এখন বলছে কি এই পাইপের উচ্চতা দেওয়া আছে, এই পাইপ থেকে আমি বের করবো পাইপের ওজন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, 1 ঘন সেন্টিমিটার যে পাইপের আয়তন হয়, 1 ঘন সেন্টিমিটার পাইপের ওজন হচ্ছে 7.2 গ্রাম। এটা প্রশ্নে উল্লেখ করা থাকবে, যদি নাও থাকে এটা জেনে রাখুন। কি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম, 7.2 কি গ্রাম। আমি কলমটা কি করলাম, এটা একটা পাইপ দেখছেন নি? আচ্ছা, এটা তো চিত্র, এটার এই যে ভিতরের ব্যাস আর বাইরের ব্যাস কত বলছে, ভিতরের ব্যাস এবং বাইরের ব্যাস হচ্ছে 14-16 সেন্টিমিটার, যথাক্রমে কত 14-16 সেন্টিমিটার। এখন একটা জিনিস বুঝে দিচ্ছি আপনাদেরকে আমি, দেখুন পাইপের ইয়েটা কি দিয়ে বোঝানো যায়, এই খাতাটার দিকে একটু খেয়াল করুন। এই খাতাটার এটা হচ্ছে একটা পাইপ, মনে করেন এটা হচ্ছে একটা কি পাইপ। দেখুন তো এই পাইপের ভিতরের ব্যাস আর বাইরেরটা কি এক হবে? পাইপের পুরুত্ব যতটুকু ততটুকু বাদ যাবে, ঠিক না? এখন আমি যদি এই পাইপের আয়তন বের করি, আয়তন মানে কি, আয়তন মানে এই পাইপটা কতটুকু জায়গা দখল করে। দেখেন পাইপটার আয়তন বের করলে যদি বাইরের ব্যাস দিয়ে বের করি, তাহলে ভিতরের জায়গাটা খালি থাকে না, ভিতরের জায়গাটা কি থাকে খালি থাকে। তাহলে আমাকে কি করতে হবে, পাইপের বাইরের একবার আয়তন বের করবো, পাইপের ভিতরের আয়তন আমরা আবার বের করবো, বের করার পরে যখন বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা যখন বাদ দিয়ে দিব, তখন শুধুমাত্র এই যে যে পুরুত্বটা আছে পাইপের এই আয়তনটা বের হবে। বুঝতে পারছেন? আমরা তো এটা যদি একেবারে ভিতরে যদি ভরাট থাকতো, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র বাইরের আয়তন বের করলে হয়ে যেত, কিন্তু এটা ভিতরে কিন্তু পাপা জায়গা না, যেটা পাপা জায়গা, যেটা যেটা খালি জায়গা, সেই জায়গাটা কিন্তু আমার ওজনে আসবে না, আমি লোহার ওজন সেটা কেন বের করবো, আমার লোহা তো হচ্ছে শুধু এতটুকু, ঠিক না? এবার বুঝতে পারছেন? তাহলে আমরা কি করবো, সে না সেক্ষেত্রে আমার ওই যে বাইরের ভিতরে ব্যাসার্ধ কোনো দরকার নেই, সেটা তো ভিতরে ব্যাসার্ধ থাকবেই না। আমরা লিখি পাইপের বাইরের ব্যাস কতটুকু 16 সেন্টিমিটার, কেমন? তাহলে ব্যাসার্ধ কত হবে, R1 লিখি আমরা এখানে 8 সেন্টিমিটার। এবার দেখেন তাহলে বাইরের পাইপের ভিতরের ব্যাস হচ্ছে, ভিতরের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে পাইপের ভিতরের ব্যাসার্ধ কতটুকু হবে, R2 লিখি, কেমন? এই যে ভাগ দিলে কি
14/2 সমান কত? 7 সেন্টিমিটার। এখানেও লিখি 16/2 সমান 8 সেন্টিমিটার। সবাইকে বুঝতে পারছেন এটা? এখন দেখুন আমরা কি লিখবো? 5 এর উচ্চতা। 5 এর উচ্চতা ভিতর আর বাইরে কি ভিন্ন হবে? না। উচ্চতা হচ্ছে 4.5 মিটার। এটা আমার উদ্দীপকে আছে। এখন দেখুন এই যে ব্যাসার্ধটা হচ্ছে সেন্টিমিটার, এখানেও আছে সেন্টিমিটার, কিন্তু আমার উচ্চতাটা কিসে আছে? মিটারে। তাহলে মিটারে দিয়ে কি আমি সমাধান করতে পারবো, আয়তন বের করতে পারবো? এটা কিসে নিতে হবে? সেন্টিমিটারে। 4.5 গুণ কত? 100। মিটারকে 100 দ্বারা গুণ দিলে কি হবে? সেন্টিমিটার। তাহলে কি হয়? 450 সেন্টিমিটার। এখন আমরা কি করব? 5 এর বাইরের আয়তন বের করব। 5 এর বাইরের আয়তন। বাইরের আয়তন, আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। পাই মানে 3.1416। আর এর মান হচ্ছে কত? আর এর মান বলতে R1 লিখবো আমরা, যেহেতু বাইরের, এই যে R1। তাহলে R1 এর মান হচ্ছে 8। তো এটা বেলন আকৃতির না? এবং দেখুন এখানে আমার এইচ এর মান কত আছে? 450। একসাথে দেখেন তো কত হয়? সেন্টিমিটার কিউব। কেমন? সেন্টিমিটার কিউব মানে কি? ঘন সেন্টিমিটার। 90,478.08 ঘন। এতে শুনেন আমরা তখন কি বের করলাম? বাইরের আয়তন। এখন আমরা 5 এর কোনটা বের করব? 5 এর আমরা এখন বের করব ভিতরের আয়তন। তাহলে লিখি যে 5 এর ভিতরের আয়তন। 5 এর কি? ভিতরের আয়তন কি? পাই আর স্কয়ার R2 স্কয়ার এইচ। R2 কেন লিখলাম? R2 বলতে আমি এই ব্যাসার্ধটাকে বোঝাচ্ছে। কেমন? তাহলে দেখুন 3.1416। আর এখানে কত হচ্ছে? 7 স্কয়ার ইন্টু এত। গুণ দিলে কত হয় সবগুলো? 69,272.28 ঘন সেন্টিমিটার। এখন লিখবেন সুতরাং আমরা যখন পাইপের ভিতর আয়তন আর বাইরের আয়তন, এখন বাইর করবো কিসের আয়তন? পাইপের আয়তন। সুতরাং কি শুধুমাত্র পাইপের যে আয়তনটা, মানে আমরা যদি ভিতরটা যদি বাদ দিয়ে দিই, মানে ফাঁকা জায়গা যে আয়তনটা সেটা বাদ চলে যাবে, তাহলে আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি? পাইপের আয়তন। আয়তন আর পুরুত্ব এক জিনিস না। পুরুত্ব মানে হচ্ছে এটা কতটুকু মোটা, এই মোটা কতটুকু সেটা হচ্ছে পুরুত্ব। আর আয়তন মানে হচ্ছে এই যে পুরো জায়গাটা, মানে কতটুকু জায়গা দখল করে আছে পাইপটা, সেটা হচ্ছে তার আয়তন। তো পাইপ কি ভিতরে যে খালি জায়গাটা সেইটা কি সে দখল করতে পারবে? এখানে আমি অন্য কিছু রাখতে পারবো না, কিন্তু পাইপের যে পুরুত্ব নিয়ে যে জায়গাটা সেখানে কোনো কিছু রাখা যাবে? সেটা হচ্ছে শুধু পাইপের আয়তন। তাহলে পাইপের আয়তন সমান কি হবে? আমরা বিয়োগ দিব 90,478.08 থেকে বিয়োগ দিব 69,272.28। অর্থাৎ বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা আমরা বিয়োগ দিব। বিয়োগফল কত হয়? 21,205.8। আমরা এখন আয়তন বের করলাম, আয়তন থেকে তার ওজন বের করব। বলেন তো 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার লোয়ার ওজন কত গ্রাম? 1 ঘন সেন্টিমিটার লোয়ার ওজন 7.2 গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটার কত হবে? 21,205.8 ঘন সেন্টিমিটার লোয়ার ওজন গুণ দেন কত হবে? 21,205.8 গ্রাম। কত গ্রাম হয় দেখেন তো? 1,52,681.76। এত ঘন কি? এত গ্রাম। গ্রাম না? গ্রামটা অনেক বেশি না? তাহলে এখান থেকে আমরা কিসে নেব এটাকে? কেজিতে। কত দিয়ে ভাগ দিতে হবে? 1000 দিয়ে ভাগ দিলে আমরা এটা কি হয়ে যাবে? কেজি। কেজির পূর্ণরূপ কি জানেননি?
কেতে কিলো, জিতে গ্রাম, কিলোগ্রাম। এখন ভাগ দিলে কত হয়? 152.68 কেজি। হ্যাঁ, 152। তাহলে এখানে হচ্ছে 152 কেজি, এত আর কি। কেমন? তা এখন করতে পারবেন এটা? আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে এখানে? ঠিক আছে, লেখেন।